গল্পকথার আসরে আপনাদের সকলকেই স্বাগত। আজ আপনাদের জন্য শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প নবদুর্গা। গরু দুয়ে নাড়ু আসছে ওই যে বৈষ্ণব দিঘির পাড় দিয়ে বাঁশতলা পেরিয়ে। ভারী সুন্দর জায়গা ওটা। মিষ্টি তেঁতুলের একটা সার আছে ওখানে। সে ভারী সুন্দর তেঁতুল, পাকলেই মিষ্টি, কিন্তু সেটা বড় কথা নয়। এই বিকেলের দিকে গরানে রোদ্দুরের আলোয় ওই তেঁতুলের যে আলো ছায়ার চিকিরমিকির তৈরি করে তা যেন রূপকথার মতো। এবারে সবাই গরু দুইতে পারে, তবু নাড়ুকে আসতে হয় লক্ষ্মীর জন্য। ভারী দুষ্টু গরু। জগাখুড়ো বলে, বাপ রে, ও হলো লাত মারুয়া গরু, ওর কাছে যেতে আছে। অথচ লক্ষ্মী দুধ দেয় এক গাড়ি, আবার লাথি বা ঢুসো মারতেও কসুর করে না। কিন্তু নাড়ুর কাছে তার মাথা হেট, তার কাছে কোনো জারি জুড়ি খাটে না। নাড়ু খুব যত্ন করে লক্ষ্মীর পিছনের পা দুটো গামছা দিয়ে বাঁধে, তারপর পেতলের বালতিতে চ্যাং চুং শব্দে দুধ দোয়ায়। লক্ষ্মী চুপ করে দাঁড়িয়ে থাকে, একটুও দুষ্টুমি করে না। আচ্ছা নাড়ু দাদা, তোমাকে কি লক্ষ্মী ভয় পায়? নাড়ু হাসে, বলে, না রে পাগলি, ভয় পাবে কেন? ও আমাকে ভালোবাসে। তা তোমাকেই বাসে, আর আমাদের বাসে না কেন? আমরা তো ওকে খড় বিচালি দিই, জাবনা দিই, ভাতের ফ্যান তরকারির খোসা খাওয়াই, কত আদর করি গলকম্পলে হাত বুলিয়ে। কোনো কোনো গরু ওরকম হয়। জগাখুড়ো বলে, তুমি নাকি মন্তর জানো? খুব হাসে নাড়ু। শোনো কথা, মন্তর কোথা থেকে জানবো? আমার কি অত ক্ষমতা আছে? জগাখুড়ো হলো মাথা পাগলা মানুষ, কত কি বলে। নবদুর্গার খুব ইচ্ছে করে লক্ষ্মীর সঙ্গে ভাব করতে। ইচ্ছে হবে নাই বা কেন? কি সুন্দর দেখতে লক্ষ্মী, দুধ সাদা রঙের ওপর কালো ছোপ, তেমনি মায়াবী চোখ দুখানা। বলতেলেই লক্ষ্মী বেশ বড় সড়ো গরু, তেজও তেমনি। নবদুর্গার সঙ্গে কি তা বলে লক্ষ্মীর ভাব নেই? আছে। লক্ষ্মী যখন মাটির কালো গামলায় জাবনা খায়, তখন তো নবদুর্গায় জাবনা নেড়ে চেড়ে দেয়। তখন গলায় হাত বোলালে লক্ষ্মী ভারী আরাম পায়। কিন্তু তাদের অন্য আর 5টা গরু, যেমন মাটির মানুষ আর বাধ্যের মানুষ, ডাকলেই কাছে আসে, লক্ষ্মী তেমনটি নয়। আর এই যে নাড়ুদার ওপর লক্ষ্মীর একটু পক্ষপাত, এ তো দুর্গার একটু হিংসে আছে। হিংসে হবে না বলো? এত ভালোবাসে সে লক্ষ্মীকে, আর লক্ষ্মী কি না অমন। নবদুর্গার একটু হিংসে আছে বাপু। ওই যে তার খেলুড়ি বন্ধুরা এসে জামতলায় জড়ো হয়েছে, ওদের মধ্যে তোটন আর রমলা তার খুব বন্ধু। অন্যরা কি তেমন? তোটনের সঙ্গে পুষ্পর যদি বেশি ভাব দেখাতে পায় নবদুর্গা, তবে তার হিংসে হয়। কেন তাকে বলবে? তোটন অবশ্য বলে, তোর একটুতে বড্ড গাল ফোলে। তা বলে বাপু, নবদুর্গা মিথ্যে কথা বলতে পারবে না।
জগাখুড়ো ওই যে আছে তার দাওয়ার এক কোণটিতে। নবদুর্গাদের মস্ত উঠোন, তাও একটা নয়, 4খানা, বেশিরভাগই মাটির ঘর। একতলাও আছে, দোতলাও আছে, হালে একখানা পাকা দোতলা উঠেছে ওই ধারে। জগাখুড়ো এ বাড়ির কেউ নয়, আছে মাত্র। তিনকুলে কেউ নেই। ঘরে বসে নানা রকম কিম্বুত ওষুধ, আচার এসব বানায়, আর ধর্মের বই পড়ে। এই যে বিকেলটি হয়ে আসছে, এই সময়টায় জগাখুড়ো এসে দাওয়ায় বসবে মাদুর পেতে। সামনে একখানা জল চৌকি, তাতে কি পাঠ করে সুরেরা গলায়। সন্ধ্যের পর জগাখুড়োকে ঘিরে বাড়ির আর পাড়ার বউ ঝি, বুড়ো বুড়ি জমায়েত হয়। জগাখুড়ো একদিন তাকে বলেছিল, নরকা মূল অভিমান, তোর অত কথায় গলা ফলে কেন রে? ওরকমটা ভালো না। তাকে করবে নবদুর্গা, তার যে হয়। নরকা মূল অভিমান কথাটা মনে হলে তার একটু ভয়ও হয়। তার যে কথায় কথায় গাল ফোলে ভগবান, তবে কি নরকেই যেতে হবে তাকে? মা গো, বাজিতপুরের হাটে নরকের একখানা বড় পট দেখেছিল নবদুর্গা। পাজি মেয়েদের কি দুরবস্থা! বাবা, ফুটন্ত হাঁড়িতে ফেলছে একজনকে, আর অন্যজনকে চুলের মুঠি ধরে গদা দিয়ে পেটাচ্ছে। একজনকে তো ন্যাংটো করে, মা গো! দুধে ভরা পেতলের বালতিটা নারুদার হাত থেকে নিতে নিতে কে জানে কেন নবদুর্গা বলে ফেলল, তুমি খুব ভালো লোক নারু দাদা। নারু হেসে লজ্জা ভাব করে বলে, শোনো কথা, আমার কেমন আর ভালো লোক হতে পারি বলো? আমাদের কি জ্ঞান আছে? অজ্ঞানী যে বড়। তুমি নিশ্চয়ই ভালো লোক, নইলে কি লক্ষ্মী তোমাকে অত ভালোবাসতো? এটা কোনো কথা হলো নবা দিদি? গরু কি মানুষ চেনা দেয়? তোমার যেমন কথা। খেলুয়াড়িরা সব জামতলায়। পেতলের বালতিটা ভাড়ার ঘরে মায়ের কাছে পৌঁছে দিয়ে নবদুর্গা বলল, খেলতে যাচ্ছি মা। দিন রাত খেলা আর খেলা। খেলা কিসের রে? ধিঙ্গি ধিঙ্গি। মেয়েরা বসে বসে কেবল গুজুর গুজুর ফুসুর ফুসুর, ওটা খেলা নাকি? কথাটা মিথ্যে নয়, আজকাল তারা একটু পেকেছে। আগে যেমন পুতুল খেলা, এক্কা দোক্কা, চোর চোর, গোল্লা ছুটছিল, এখন আর তেমনটি ইচ্ছে যায় না। বসে বসে গল্প করতেই ভালো লাগে। হ্যাঁ বটে, তার মধ্যে আজকাল রসের কথাও কিছু থাকছে। সে কাঁদো কাঁদো বলে, যায় না মা। মা এবার কঠিন চোখে তার দিকে চেয়ে বলল, কাল যে তোমাকে দেখতে আসছে গোবিন্দপুরের লোকেরা, কথাটা মনে রেখো। শেফালিকে বলে দে, কাল সকালে নাপতে বুড়ি এসে যেন তোর পা ঝামা দিয়ে ঘষে পরিষ্কার করে দিয়ে যায়, আর বিকেল বিকেল এসে খোপা বেঁধে দিয়ে যাবে। পাত্রপক্ষের কথা নবদুর্গা জানে। এর আগেও 2 পক্ষ এসে দেখে গেছে। এক পক্ষ পছন্দই করেনি, আর এক পক্ষ পছন্দ করলেও দেনা পাওনায় মেলেনি। বিয়ের কথা ভাবতে যে তার ইচ্ছে হয় না তা নয়, কিন্তু ওই যে এক লাঠি সে বাড়ি ছেড়ে চলে যাবে, অচেনা এক মানুষ আঁচলে গেঁড়ো দিয়ে টেনে নিয়ে যাবে তাকে, এ কথা ভাবলে বুকে তার কষ্ট হয়। মা বাবা, ভাই বোন, খেলুড়ে বন্ধুরা, ভুলো কুকুর কিংবা টেনি বিড়াল, এই গা, ওই ষষ্ঠীতলা, আর ওই যে মিষ্টি তেঁতুলের ঝিরিঝিরি ছায়া,
লক্ষ্মী বা রাঙা গাই, এদের সবাইকে ফেলে যেতে হবে তো। তার কাছে সবাই মানুষের মতো, এমনকি বেড়াল, কুকুর, গাছ, গা, সব সব। এদের ছেড়ে গিয়ে সে কি বাঁচবে? মায়ের যখন মেজাজ ভালো থাকে তখন মা বলে, বাঁচবি রে বাঁচবি, মেয়ে হয়ে জন্মেছিস তো পরের ঘরের জন্যই। জন্যই তো মেয়ে দিয়ে বংশরক্ষা হয় না। না বেঁচে কে থাকে বলতো? এই তো আমি কেমন বেঁচে আছি, দেখছিস না? সব ছেড়ে আসিনি আমি, আবার সব পেয়েওছি তো। সাঁঝবেলাতে এমনিতে একটু মন খারাপ হয়, পাত্রপক্ষের কথা শুনে আরও একটু হলো। গোবিন্দপুর কেমন গা কে জানে, সেখানে হয়তো সবাই গোমরা মুখো, সবাই রাগী, কে জানে কি। খেলুড়িরা গোল হয়ে বসেছিল। নবদুর্গা কাছে যেতেই চারি বলল, বাবা রে বাবা, কতক্ষণ বসে আছে তোর জন্য, এই তোর আসার সময় হলো। দোষ, আমার কিছু ভাল লাগছে না। কেন, কি আবার হলো? কারা যেন দেখতে আসবে কাল। পটলি একটু কম কথা কয়, সে ভারী ভালো মানুষ, খুব ছোটখাটো, রোগা আর কালো। ফস করে বলে ওঠে, আমি জানি। কি জানিস রে? গোবিন্দপুরে আমার জ্যাঠতো দিদির শ্বশুর বাড়ি। দিদি আজই এলো সকালে, মাকে বলছিল ওখানে সমীরণ না কে একটা ছেলে আছে, তার সঙ্গে তোর সম্বন্ধ। সমীরণ নামটা খুব একটা খারাপ লাগলো না নবদুর্গার। ঠোঁট উল্টে অবশ্য বলল, বয়েই গেছে বিয়ে করতে। পটলি বলল, দিদি বলছিল সে নাকি পাগলা মানুষ। বলিস কি? বলে সবাই চমকে উঠল। হিহি করে হাসলো পটলি। পাগলা বলতে কিন্তু তেমন নয়, খেয়ালি। তার মানে কি, বিড়বিড় করে নাকি? সে আমি জানি না, দিদি বলছিল ছেলে নাকি মন্দ নয়। চারি বলল, কেমন দেখতে? মুস্কো, কালো, কাটা গোফ নাকি? তা কে জানে, ও তো শুনিনি। নবদুর্গা বলল, তাই হবে, আমার কপালে কি ভালো কিছু জুটবে? মান্তু বলল, কেন বাবা, তোর কপালটা এমন কি খারাপ? আমাদের মতো তো আর গরিব ঘর নয়। 10-20 হাজার টাকা খরচ করতে পারে জ্যাঠামশাই, আমার বাবা পারবে? কয়েক মাস আগে লোহাগঞ্জের মস্ত এক পরিবারে মান্তুর বিয়ে ঠিক হয়েছিল। 10,000 টাকার পণের জন্য ভেঙে যায়। মান্তুর মুখখানা দেখে ভারী কষ্ট হলো নবদুর্গার। গরিব ঘরের হলো মান্তু দেখতে বেশ, বড় বড় চোখ, রংটাও ফর্সার দিকে, ভারী ঢলঢলে মুখ। ভালো ঘরেই বিয়ে হয়ে যাচ্ছিল প্রায়। মান্তুর বাবা হরিপদ ধার করতে চেষ্টা করেছিল, পায়নি। মান্তুর কথাটার পরই আজকের জমায়েতটা কেমন যেন তাল কেটে গেল। কারো আর কথা আসছিল না। তাদের যা বয়স এখন, তাতে সকলেরই দিন আসছে। কার ভালো বিয়ে হবে, কার খারাপ, তা যেন রথের মেলায় মোয়াওয়ালা ফটিকের ঘুরন চাকি। 50টা পয়সা ফেললেই ফটিক তার চাকির কাঁটা বাঁই করে ঘুরিয়ে দেবে। চাকির গায়ে নম্বর লেখা, কাঁটা যে ঘরে থামবে ততটা মোয়া। কারো ভাগ্যে 10 ওঠে, কারো ভাগ্যে 0। বিয়েটাও হলো তাই। আর সেজন্যই তাদের বুকে একটা গোপন দূরদূরণী আছে। মাঝে মাঝে যেন শ্বাসকষ্ট হয়।
আজ জোরদার পাঠ হচ্ছে জগাখুড়োর দাওয়ায়। 10-12 জন জুটেছে। খেলুড়েরা একে একে চলে যাওয়ার পর জামতলা থেকে ফেরার সময় দৃশ্যটা দেখতে পেল নবদুর্গা। একখানা পেতলের ছকছকে হ্যারিকেন জেলে নিয়ে বসেছে জগাখুড়ো। যাই যাই শীত। বুড়োর গায়ে নস্যি রঙের র্যাপার। নবদুর্গারও একটু শীত করছিল। সে অন্তি জ্যাঠামশায়ের দাওয়ায় পাতলা অন্ধকারে বসে রইল। গোবিন্দপুর কত দূর? যাবে কি সেখানে? সমীরণ নামটা কিন্তু বেশ। দিঘির জলে সূর্য ডুবে গেল একটু আগে। পশ্চিমের আকাশে একটা ছেঁড়া ন্যাকড়ার মতো মেঘ এসে শেষ আলোটুকু পুছে দিচ্ছিল। এ সময়ে নবদুর্গার কেন যে রোজ কান্না পায়, রোজ পায়। লক্ষ্মীর ডাক শোনা যাচ্ছে। একটু চমকে ওঠে নবদুর্গা। লক্ষ্মী খুব কমই ডাকে, ডাক ছাড়ছে কেন? জাবনার গামলায় মুখ দিচ্ছে না তো? ঘাড় ফিরিয়ে কাকে দেখছে যেন। হঠাৎ নবদুর্গার বুকের ভিতরটা ধক করে উঠল। রোজ সে লক্ষ্মীর সোহাগ পাওয়ার জন্য জাবনাটা একটু নেড়ে দেয়, আজ দেয়নি। তাই কি খুঁজছে? যদি তাই হয়, ইস! আনন্দে বুকটার মধ্যে যেন একটা বাতাস বয়ে গেল। নবদুর্গা এক ছুটতে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আমাকে খুঁজছিস লক্ষ্মী? আমাকে? ও আমার সোনা লক্ষ্মী, ও আমার বুকের ধন। নবদুর্গা হাত দিল গামলার মধ্যে। আর কি আশ্চর্য! ভগবান, এমনও কি হয় নাকি? লক্ষ্মী একটা বড় শ্বাস ফেলে জাবনা খেতে লাগলো মস মস করে। নবদুর্গার চোখের জল বাঁধ মানল না। হাপুস কাঁদতে কাঁদতে বলল, তাহলে তুই আমাকে ভালোবাসিস লক্ষ্মী? এত ভালোবাসিস? কত সোহাগ বল দুজনে। এ কেউ বুঝবে? শুধু সে বোঝে। এসব অন্তত আশ্চর্য আবিষ্কার। রাত্রিবেলা যখন পাঠ শেষ করে ঘরে বসে জগাখুড়ো খই দুধে মেখে খাচ্ছে, তখন গিয়ে তার ঘরে হানা দিল নবদুর্গা। জগাখুড়ো তার মস্ত অবলম্বন। জগাখুড়ো, একটা কথা। গোবিন্দপুর থেকে কাল আমাকে কারা যেন দেখতে আসছে গো। তা আসুক না, শোনোনি? আমাকে কি কেউ কিছু বলে? পড়ে আছি একধারে কুকুরটা বেড়ালটার মতন। এই জগাখুড়োই না বলে, নরকা অভিমান। কি হলো গো তোমার খুড়ো? জগাখুড়ো খইয়ের বড় বাটিটা মেঝের ওপর রেখে উদাস মুখে বলল, কি হয় জানিস? মনে হয় বয়সকালে সংসার ধর্ম করাই ভালো ছিল। তাতে তো আপনজন হতো কয়েকজন। ওই দেখ, খই দুধে মিশে কেমন মিশ খেয়ে গেছে। তেমন ধরা মিশ খেতে পারলুম কই তোদের সঙ্গে। তুমি কি কালকে ঝগড়ার কথা কইছো খুড়ো? নগেন কাকা তো মাথা গরম মানুষ, সবাই তো জানে। জগাখুড়োর সঙ্গে কাল নগেন কাকার খুব লেগেছিল। তেমন কিছু ব্যাপার নয়। নগেন কাকা তার ছেলে মদনকে খুব মারছিল। ঝটপটিতে গিয়ে ভিডিও দেখে কাল রাত কাবার করেছিল বলে। নগেন কাকার মার মানে পুলিশের মারকেও হার মানায়। মোটা বেতের লাঠি দিয়ে যখন মারে, তখন মদন যখন চেঁচায়, তখন আশেপাশের মানুষ থাকতে পারে না। জগাখুড়ো গিয়ে তখন মাঝপথে পড়েছিল।
নগেন কাকার তাই রাগ। তুমি কে হে বারণ করার? আমি আমার ছেলেকে শাসন করছি, তুমি বলতে আসো কেন? ভালো মানুষই দেখাতে এসো না। ছেলেটা যদি নষ্ট হয় তো তাতে আমার ক্ষতি হবে না? তোমার আর কি, এইসব গায়ে না মাখলেও চলে। জগা খুড়ো খইয়ের বাটিটা ঠেলে দূরে সরিয়ে দিয়ে বলল, মাঝে মাঝে ইচ্ছে হয় তোদের সংসার ছেড়ে দিয়ে হিমালয়ে চলে যাই। তুমি গেলে আমি কাঁদবো, কিন্তু ওরকম বলো না। কালকেই দেখো মদন কাকা এসে তোমার কাছে গাঁই করবে। ফোঁস করে একটা শ্বাস ফেলে জগা খুড়ো বলল, তার করতে হবে না, মনটাই আমার ভেঙে গেছে। তা কি বলতে এসেছিস? আগে খই দুধ খা বলছি। বলে বাটিটা হাতে তুলে দেয় নবদুর্গা। একটু চুপ করে থেকে জগা খুড়ো বলে, সংসারটা নরক, আর নরকা মূল অভিমান, তাই না খুড়ো? জগা খুড়ো ভ্রু কুচকে বলে, কোথা থেকে শিখলি কথাটা? যার কাছ থেকে শিখে থাকি। খুব পেকেছ। বৃত্তান্তটা কি? গোবিন্দপুর তো? হ্যাঁ, পাত্রের নাম সমীরণ। তারা কেমন দাঁড়ালো? তার আমি কি জানি। এই কাজটা কার তা বলা কঠিন। হাঁটুরে ধুলোর লোকটা পড়ে আছে। একটু আগে মুখ দিয়ে রক্ত আর গোঙানি বেরোচ্ছিল, এখন গোঙানিটা নেই। মরে গেল নাকি? না, শ্বাস চলছে। যারা মেরেছিল তারা এখন তফাৎ হয়েছে। সে চারিদিকটা দেখে নিল একবার। নীলু দাদু কি সাধে বলে, লোকের ভালো করতে নেই। যতবার ভালো করতে গেছে ততবারই গন্ডগোল হয়েছে। তবু এই ভালোটা না করেও সে পারে না। লোকটা চোর, এবং পাক্কা চোর। মার কি আর এমনি খায়? লোকে খেটে পিটে রোজগার করে, আর এই বেটা ফাঁকা তালে। তবে এরও হয়তো বাল বাচ্চায় এন্ডি গেন্ডি বাপ মা আছে, এটাই কষ্টের। চোর গুন্ডা খুনে যাই হোক, তাদেরও জন থাকে, জনগুলোই কষ্ট। লোকটাকে কাঁধে তুলেই ফেলল সে। খুব ভারী মানুষ নয়। কাঁধে দোভাজ চাদরের মতো নেতিয়ে পড়ল। কুমোরপাড়া পেরুলেই সাউ ডাক্তারের ঘর। ডাক্তারবাবু আছেন নাকি? ডাক্তার আছে, আজ হাটবার, মেলা রুগী। এ দিনটা সাউ সেটে থাকে। কে রে? আগে আমি সমীরণ। সাউ মুখ বেঁকাল। তা কি মনে করে? কাঁধে আবার কোন গন্ধমাদন বয়ে আনলি বাপ? এ বেটা হাঁটুরে ঠ্যাঙানি খেয়েছে, বাঁচবে কিনা দেখে দিন তো। ও বাবা, ও আপদ বিদেয় করে এসো। হাটের জিনিস হাটেই পড়ে থাকতো বাবা, বয়ে আনার কি ছিল? কলজের জল থাকলে হাওয়া বাতাসে আরাম হবে, ওষুধ লাগে না ওদের। একটু দেখে দিন তবু। ভিজিটটা দেবে কে? সে দেওয়া যাবে। কেন যে বাবু এসব ঝামেলায় আমাকে জড়াও? সদ্য চেম্বার বন্ধ করতে যাচ্ছিলাম। কচকচ করতে করতে ডাক্তার সাউ লোকটাকে দেখল। দেখতে দেখতে বলল, বলেছি না, এ শালা বেজন্মাদের ওষুধ লাগে না, দিব্যি বেঁচে আছে। মারের চোটে ভিমরি খেলেও কিছু নয়, টিকে যাবে। নিয়ে যাও। একটু ওষুধ টষুধ দেবেন না? পয়সা হবে। দেখো বাপু,
বাকি কারবারে ফেলো না, অনেক ভিজিট মার গেছে আমার জীবনে। তা ওষুধ হলো, পট্টি লাগানো হলো। লোকটা একটু ঘোলা চোখে চাইল। সমীরণ 12টা টাকা হিসেব মতো দিয়ে দিল। তারপর লোকটাকে দাঁড় করিয়ে বলল, চল বেটা, বেঁচে গেছিস। লোকটা টলতে টলতে বেরিয়ে এলো সঙ্গে সঙ্গে। কুমোরপাড়ার রাস্তায় পড়ে থাকা লোকটা শটান হলো, বলল, বাবু, বাবু কি আমাকে পুলিশে দিচ্ছেন? দেওয়াই উচিত। ও শালা পুঙ্গির ভাইয়েরা যে পেটালো, ওদের কি করছেন? হাট শুদ্ধ কি পুলিশে দেওয়া যায়? বেশ করেছে, মেরেছে। বেশ করে আমিও বের করে দেবো ক্ষণ। বনমালীর দোকান থেকে বললে বিশ্বাস করবেন না, মোটে 5 টাকা কুড়িয়েছি, তাতে এই কাণ্ড। কুড়িয়েছ মানে? বনমালী ক্যাশ বাক্স খুলে টাকা খাবলে কাকে যেন খুচরো ফেরত দিতে যাচ্ছিল। 5 টাকার নোটটা উড়ে এসে পড়লো মাটিতে। সেইটা কুড়িয়ে গোস্ত করায় এই হেনস্তা। তুমি চোর নও তাহলে? কোন শালা নয়? সব চোর। হাটে বাজারে পথে ঘাটে দাঁড়িয়ে যেদিকে তাকাও সব চোর। জানি, বাড়ি যাও, গেলেই হবে। তার মানে? শুধু হাতে গিয়ে মা কালীর মতো জিভ ভর করে দাঁড়াবো নাকি মাঘের সামনে? সে আমার ট্যাগ দেখবে না? তবে যদি ঢুকতে দেয় ঘরে। ভালো জ্বালা দেখছি। আপনি ভালো লোক, সমীরণ বাবু তো। চিনলে কি করে? গোবিন্দপুরে থাকেন, রায়বাড়ির ছোট ছেলে, সবাই জানে। কি বলে জানে? বোকা না পাগল? দুটোই। তা ওরম ধারাই ভালো। বোকা যদি না হতেন, ছিটিয়াল যদি না হতেন, তাহলে আজ এই রকম শর্মার কি প্রাণখানা থাকতো দেহ বিজোরে। কত চাই? যা দেন 10-20। খাই তো কম নয় দেখছি। 10 টাকা পেয়ে নয়ন সেলাম বাজিয়ে হাওয়া হলো। তখন ভারী বোকা বোকা লাগলো নিজেকে সমীরণের। ঠকে গেল নাকি? হিসেবটা সে করতে চায় না, আবার করেও ফেলে। কত ঠকলো জীবনে। ঠকেও সে, আবার পুরোপুরি ঠকেও না। 3 বছর আগেকার কথা। নয়ন শর্মা এর পরে তাদের বাগানে বেড়া বেঁধে দিয়ে গেছে, গোয়াল ঘর ছেয়ে দিয়ে গেছে, একটা কুড়ুল আর একখানা বাটি চুরি করে নিয়ে গেছে। এই লেনদেন নিয়ে সংসার সমীরণ যা বোঝে। সে যে খানিক পাগলা এটা সে জানে, আবার জানেও না। বাসুলি পুকুরে হরিমতি পিসির নারকোল তুলতে গিয়ে বিপদ হয়েছিল সেবার। নারকোল বেচেই বুড়ির চলে। সেবার ঝড় বৃষ্টিতে মেলা নারকেল পড়লো জলে আর ডাঙায়। সমীরণ ফিরছিল তার তাঁত ঘর থেকে, বুড়ি ধরে পড়ল, ও বাবা, নারকোল কটা তুলে দিয়ে যা, নইলে সব তুলে নিয়ে যাবে। যা হারামি সব ছেলেগুলো। তা নেমেছিল সমীরণ। মোট 20খানা নারকোল ডাঙায় ছুঁড়ে দিয়ে যখন উঠে আসছে, তখনই এক মস্ত সাপ ফনা তুলে সামনে দাঁড়ানো, একেবারে নাগালের মধ্যে, মুখোমুখি। বাজবার উপায় অনেক ছিল, উল্টে জলে পড়লে হতো, কিন্তু হাতের একখানা নারকেল ছুঁড়ে মারলেও হতে পারত। কিন্তু সমীরণের মনটা অন্য কারণের। সাপটা অদ্ভুত, বুকখানা টকটকে লাল আর পিঠটা সাদা চিকিরমিকির। এমন অদ্ভুত সাপ সে জন্মে দেখেনি। ভয় পাবে কি? সাপ দেখে সে মুগ্ধ, বিড়বিড় করে বলেও ফেলে,
তুমি কি সুন্দর, কি সুন্দর। কয়েক সেকেন্ড ফনা তুলল সাপটা। সমীরণ দাঁড়িয়ে রইল ভিজা শরীরে। টপ টপ করে জল পড়ছে, বুকে একটুও ভয় নেই। সাপটা তাকে দেখল কিছুক্ষণ, বোধহয় বোকা আর পাগল বলে চিনতেও পারল। তাই হঠাৎ একটা শ্বাস ফেলে মাথাটা সরসর করে নাবিয়ে ঘাস বনে অস্ত গেল। কাউকে বলেনি সমীরণ, লোকে বলবে তুমি সত্যি পাগল হে। বাড়ি গিস গিস করছে লোকে, তাই সমীরণের জায়গা হয় না। আসলে একটু দাপের লোক হলে জায়গার অভাব হয় না, কিন্তু সমীরণের মতো মুখ চোরার দ্বারা তা হওয়ার নয়। নবীন দাদু মরার পর যখন তার ঘরখানা সমীরণের পাওনা ছিল, কিন্তু গদাই দাদা এসে ঘরখানা দখল নিয়ে ফেলল। বলল, তুই একা বোকা মানুষ, তোর আজ তো একখানা ঘরের দরকারটা কি? যখন বিয়ে করবি তখন দেখা যাবে। সমীরণ তা একটু ফাঁকে থাকে, ঘর নয়, রাঙা কাকার ঘরে লাগোয়া দাওয়ার উত্তরটা একটু বেড়া দিয়ে ঘিরে নিয়েছে। সে ঠিকখানা তেমন মজবুত নয়। শীতের হাওয়া গরমের হাওয়া দুই ঠোকে। বৃষ্টির ঝাঁট আসে, ব্যাঙ লাফায়, ইঁদুর দৌড়য়, কুকুর বেড়াল ঢুকে পড়ে। বেড়ালদের বাচ্চা দেওয়ার সময় হলে তারা আর কোথায় যাবে সমীরণের চৌকির দোলা ছাড়া? সমীরণের বিয়ের উদ্যোগ হচ্ছে। সে ভাবি বিয়ে না হয় হলো, কিন্তু এই এক চিলতে ঘরে বউ আর সে বড্ড ঘেঁষাঘেঁষি হবে না? তার ওপর ওই একটা সরু চৌকি, রাত বিরেতে হয় তার ধাক্কায় বউ পড়ে যাবে, না হয় বউয়ের ধাক্কায় সে। কি কেলেঙ্কারিটাই হবে তাহলে! ভালো মানুষের মেয়েকে কষ্ট দেওয়া বই তো নয়। সকালবেলাটায় সমীরণের মনটা বেশ ভালো থাকে, আজও ছিল। সোনা জ্যাঠা এসে সেটা কেমন উল্টে দিল। এসে ঘরের ভিতরে উকি মেরে দেখে নাক সিটকে বললে, এ ঘরটায় এমন মুতের গন্ধ কেন রে? সমীরণ অবাক হয়ে বলল, নাকি নয়, তোর তো দেখছি তোরই অবস্থা, মুতের গন্ধ পায় না এমন আহাম্মককে। সমীরণ ভারী কাচুমাচু হলো। মুতের গন্ধের দোষ কি? মতি নামের বেড়ালটা প্রস্রাব করেছিল কদিন চৌকির তলায়, তার আঁতুর ঘর। অপকর্মটা হয়তো মতি করে, কে জানে বাবা। নবাবগঞ্জের মেয়েটা বাতিল হয়ে গেল, বুঝলি? বুঝলো না সমীরণ। বলল, কোন মেয়ে? আমার খুব পছন্দ ছিল, গণেশ দাদাও বলছিল দুর্গা প্রতিমার মতো দেখতে, কিন্তু সেজবউ বলল মেয়ের খুঁত আছে। কি খুঁত তা ভেঙে বলল না, মেয়েরই ব্যাপার, কে জানে বাবা কি। মোটমাট বাতিল। ও আচ্ছা। সমীরণ এর বেশি আর কি বলবে? সমীরণ চেয়ে রইল। ও মেয়ে দেখার পর সেজবউ ভয় পেয়েছে। সুন্দরী বলে তার যে গ্ল্যামার ছিল, এবার যাবে। নবদুর্গা এলে তাকে কেউ ফিরেও দেখবে না। তা বলে মুখের ওপর কটমট করে কথা না শোনালেও পারত। কি কথা যেটা? এই হেন তেন। মেয়েদের অনেক কায়দা জানা আছে, বিধিয়ে বিধিয়ে এমন বলে। মেয়েটা ভারী দুঃখ পেল। সমীরণ একটু বিষণ্ণ হলো। মুখের ওপর কাউকে বাতিল করা কি ভালো? তাই মুতের গন্ধ পাস না কেন? এ বাবা, নাক যে জ্বালা করছে। সমীরণ পায় না তা কি করবে? ভারী দুঃখী হয়ে সে বসে রইল। হোক মুতের গন্ধ,
তা বলে কি মতিয়াকে বাচ্চা সমেত ঘরের বাইরে বার করতে পারে? সমীরণ অনেক কিছুই পারে না যা পারা উচিত। তাঁত ঘরে আজ সারাদিন ভারী আনমনা রইল সমীরণ। অন্যদিন তাঁতের শব্দে তার সঙ্গে কথা বলে, শুনলে লোকে তাকে আরও পাগল বলবে, সে কথাটা কাউকে বলে না। কিন্তু সত্যি বলতে কি তাঁতের সঙ্গে তার নানা কথা হয়। তাঁতও তার কথা বুঝতে পারে, সেও বোঝে তাঁতের ভাষা। আজ তাঁত বলল, পরশু শিবরাত্রি। হ্যাঁ, তা জানি। তাতে কি জানো? ভালো, এই বলছিলাম আর কি। শিবরাত্রি ভারী ভালো দিন। ও, তা হবে। আজ আমার মনটা ভালো নেই। ভালো না থাকারই কথা। বলি কি, শিবরাত্রির দিনই গিয়ে নবাবগঞ্জে হানা দাও, মেয়েটার কাছে ক্ষমা চেয়ে নাও। যাব? যাও। খুতো মেয়ে বলছে, তা খুতো নয় কে? সবাই খুতো। সমীরণ একটা শ্বাস ফেলল, বলল, দুনিয়াটা কেমন ধারা বলো তো? তোমার জায়গা নয় এটা। তুমি হলে পাগল আর বোকা, তা তো জানি। ওরকমই থেকো, অন্যরকম হওয়ার কথা নয় তোমার। ঠাকুর যেমনটি করেছেন তোমায় তেমনটি থেকো। জগা খুড়ো এসে বলেছিল, তোর কপালে হলে হয়। ছেলে পাগল ঠিকই, বোকাও হয়তো, কিন্তু ভগবান কাউকে কাউকে পাঠান, এ তার নিজের লোক। পাগল আর বোকা, মা গো! জগা খুড়ো যেন কেমন ধারা পাগুলে চোখে আনমনা চেয়ে থেকে বিড়বিড় করে বলল, সংসারী হিসেবে সে এমন কিছু আহামরি নয়, তবে অন্য একটা হিসেবে তো আছে। অন্য হিসেব। এই অন্য হিসেবটা বোঝে না নবদুর্গা। সে তো সংসারী মানুষ, বুঝবে কি করে? আবার তার মনটা মাঝে মাঝে ভারী অন্যরকম। তখন সে ঠিক সংসারী থাকে না, তখন তারও হিসেব উল্টে পাল্টে যায়। গোবিন্দপুরের লোকেরা এসেছিল, তাকে নাকচ করে গেছে মুখের ওপরেই। ভগবানের লোকের সঙ্গে তার বিয়েটা হচ্ছে না। একটা বউ এসেছিল তাদের সঙ্গে দেখতে, ভারী ঢলঢলে, কিন্তু জীবের যা ধার। মিষ্টি মিষ্টি করে সব কল কথা বলল। রংটা তেমন নয়, চুলের গোছ কি আর ভালো, দাঁতগুলো অমন কেন? পান খাও নাকি? পোকা নয় তো? খামোকা কথা সব বলতে হয় বলা। কাল শিবরাত্রির উপোস গেছে। আজ নবদুর্গার শরীর ভারী দুর্বল। সকালে কাঁচা মুখ ভেজানো গুড় দিয়ে খেয়েছে আর মিছরির শরবত। শরীরটা নয়, মনটাই যেন আজ তেমন ধারা। শিবরাত্রি করে কি হয়? কচু হয়, কিচ্ছু হয় না। 9 বছর বয়স থেকে শিবরাত্রি করে আসছে সে, কিছু হলো? জগা খুড়ো এলো বেলা 9টা নাগাদ। আছিস নাকি ঘরে? আছি গো। কেন, শরীর খারাপ নাকি? ব্রত করলাম না। ও, তাই তো বটে। জগা খুড়োর মুখে কেমন যেন বোকা বোকা হাসি। মাথাখানা চুলকে বলল, ওই একটা ব্যাপার হয়েছে। কি ব্যাপার খুড়ো? বাড়ির লোক টেল পেলে কি করবে কে জানে। ভয় খেয়ে নবদুর্গা উঠে বসলো। তার যে বুক দুরু দুরু করছে। কি হলো খুড়ো? আমার ঘরটা একবার যা, একজন বসে আছে, বড় দুঃখী মানুষ। কে গো? যা না, দেখে যদি বুঝতে পারিস তবেই হয়।
যা একবার। নবদুর্গার বুকের মধ্যে কেমন যেন আছাড়ি পাছাড়ি ভাব, বড্ড মোচড় দিচ্ছে পেটের মধ্যে, মুখ শুকিয়ে কাঠ। সে তবু উঠল। খুড়োর ঘর পর্যন্ত যেতে উঠোনটা যেন তেপান্তরের মাঠ। সিঁড়ি মোটে এক ধাপ, তাও পেরোতে যেন হাঁটু ভেঙে এলো। ঘরের দাওয়ায় উঠে দরজা অবধি যেন যেতেই পারছিল না। দরজায় থমকে গেল। একে সে এই জন্মে দেখেনি ঠিক, কিন্তু হে তার 7 জন্মের চেনা। হে কি আজকে? অপরাধী একজোড়া চোখ তুলে সে চাইল, তারপর তার চোখও পলকহীন। চিনেছে কি? হ্যাঁ, চিনেছে। সেই চেনার ঝিকিমিকি চোখ উতলে উঠল। নবদুর্গা হেসে একটু মাথা নাড়ল। দুজনের কোনো কথা হলো না, শুধু আড়াল থেকে জগা খুঁড়ো মৃদু গলা খাকারি একটা শব্দ করল। উঠোনের ওধার থেকে লক্ষ্মী হঠাৎ ডেকে উঠল অকারণে, কিংবা কে জানে, তত অকারণে হয়তো নয়। নমস্কার।